আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথু মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কেটে গেলেও ভরা পূর্ণিমার জোয়ারের পানিতে এখনো ডুবে আছে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল। এনআইডির কার্যক্রম ইসি থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিলে সংকট তৈরি হতে পারে মনে করেন সাবেক নির্বাচন কমিশনাররা। এবং দেশে গত 24 ঘন্টায় করোনায় আরও 31 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 1358 জন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কেটে গেলেও ভরা পূর্ণিমার জোয়ারের পানিতে এখনো ডুবে আছে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল। ফলে দুর্ভোগ কাটছে না উপকূলবাসীর। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে জোয়ারের পানিতে অনেক এলাকা ডুবে যায়। আবার ভাটায় পানি নামার সময় ভেসে যায় ঘরবাড়ি, মাছের খামার ও ফসলের মাঠ। এতে ব্যাপক ক্ষতি হওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন বিপ্লব রায়। প্রতি বছর ঝড় জলোচ্ছ্বাসের কারণে দুঃখ কাটছে না সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, বরিশাল ও নোয়াখালী সহ উপকূলীয় জেলার বাসিন্দাদের। ভুক্তভোগীরা বলছেন, এবার ঘূর্ণিঝড় ইয়াস তেমন তাণ্ডব না দেখালেও সর্বনাশা হয়ে দাঁড়িয়েছে ভরা পূর্ণিমার জোয়ার। সাতক্ষীরায় 205 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে 44টি স্থান আগে থেকেই ভাঙা থাকায় ঝড়ের সময় পানির তোড়ে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম। এখনও প্রায় 30,000 মানুষ পানিবন্দী হয়ে দিন কাটাচ্ছেন। স্রোত ঠেকাতে বৈরী আবহাওয়ার মধ্যেও স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতে নেমেছেন স্থানীয়রা। বাগেরহাটেও জোয়ারের পানিতে ডুবে আছে বিস্তীর্ণ অঞ্চল। ভেসে গেছে রামপাল, মোংলা, মোড়েলগঞ্জ ও শরণখোলার 5,000 মাছের খামার। ভুক্তভোগীরা বলছেন, দুর্যোগকালে প্রশাসন কিছু খাদ্য সহায়তা দিলেও ক্ষতি পোষাতে আর্থিক সহায়তা দেয় না কেউ। নোয়াখালীর হাতিয়ায় পানির তোড়ে অসংখ্য কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন অনেকে। একই অবস্থা পটুয়াখালীতেও। জোয়ারের ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে 2 শতাধিক গ্রাম। ক্ষতিগ্রস্ত হয় 48 কিলোমিটার বেড়িবাঁধ। দেখা দিয়েছে সুপেয় পানি ও গোখাদ্যের সংকট। দুর্গতরা বলছেন, ত্রাণ নয়, দরকার মজবুতভাবে বেড়িবাঁধ নির্মাণ। শত শত ঘর বাড়ি সব পানিতে তলাই গেছে। বেড়িবাঁধ এখন ভাঙ্গে বর্তমানে আমাদের এলাকায় 20-25 হাজার লোক খুব দুর্ব্যবস্থা আছে। আমাদের যে রাস্তা আছে এর থেকে আরো 5 ফুট উঁচু হয়ে বেড়িবাঁধ প্রয়োজন। বরিশালে জলাবদ্ধতা কাটছে না নিম্নাঞ্চলের 50টি গ্রামে। বরগুনায় বেড়িবাঁধ ভেঙে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। দুরবস্থা নিরসনে আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। বিপ্লব রায়, এটিএন বাংলা। ভোলায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় জানায়, ঝড়ের তাণ্ডবে জেলায় 11,309টি ঘর বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন চরাঞ্চল থেকে ভেসে গেছে 2,000 গরু ও মহিষ। তলিয়ে গেছে 1,000-এর বেশি পুকুর ও ঘেরের মাছ। পানিবন্দী রয়েছে জেলার নিম্নাঞ্চলের প্রায় 1 লাখ মানুষ। এসব এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট। ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। শরৎপুরের জাজিরা ও নড়িয়ায় পদ্মার ডান তীর রক্ষা প্রকল্পের অগ্রগতি ও ইয়াসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি এ আশ্বাস দেন। আওয়ামী লীগ উন্নয়ন বান্ধব সরকার উল্লেখ করে তিনি আরও বলেন, পানি উন্নয়ন বোর্ডের আগাম প্রস্তুতি থাকায় ইয়াসে দেশে বড় ধরনের নদী ভাঙন হয়নি। এনআইডির কার্যক্রম নির্বাচন কমিশন থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়া হলে সংকট তৈরি হতে পারে বলে মনে করেন সাবেক নির্বাচন কমিশনাররা। তাদের মতে এতে ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এছাড়া অতিরিক্ত অর্থ অপচয়ের পাশাপাশি জনবল কাঠামো তৈরিতেও জটিলতার কথা বলছেন বিশেষজ্ঞরা। একরামুল হক সাইমের রিপোর্ট। ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রকল্পের মাধ্যমে শুরু করেছিল নির্বাচন কমিশন। তারই ধারাবাহিকতায় 2011 সালে ইসির একটি অনুবিভাগ হিসেবে পরিচালিত হয় জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কাজ। 2008 সালে এই কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেয়ার উদ্যোগ নিলেও তা দেখেনি আলোর মুখ। বর্তমান কমিশন আসার কিছুদিন পর আবারও শুরু হয় একই তৎপরতা। সবশেষ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 24 মে জারি করা চিঠিতে এনআইডির কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে ন্যস্ত করার কথা বলা হয়। হঠাৎ করে
অন্য ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া আমার কাছে একটু আশ্চর্য লাগছে, কারণ নির্বাচন কমিশনের ডাটাবেস যে মানুষের সমস্ত ডাটাগুলো সংরক্ষণ করে সেটাই কাজে লাগে আমাদের ওই যে আইডি কার্ডে। এক হাতে করলে অথবা এক সংস্থা থেকে করলে কাজটা সুন্দর হবে, নির্ভুল হবে। এখন আলাদা করে নিয়ে যাওয়ার কি অর্থ আছে? এতে মানুষের সাফারিংসটা বেড়ে যাবে এবং জনবল অনেক বেশি নিয়োগ করতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে এনআইডির বর্তমান অবকাঠামো ও জনবল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তরের কথা বলা হয়েছে। সাবেক নির্বাচন কমিশনার ও কর্মকর্তারা বলছেন, এতে প্রশ্নের মুখে পড়বে সাংবিধানিক প্রতিষ্ঠানটির কার্যক্রম। পরিচয়পত্র ও ভোটার তালিকার কাজ আলাদা সংস্থার অধীনে গেলে বাড়বে বিশৃঙ্খলাও। ইলেকশন কমিশন যদি কিছু না জানে, ইলেকশন কমিশন যদি মতামত দিয়ে না থাকে, তাহলে এটা একতরফাভাবে যে জনবল সহ নিয়ে যাবে, সে তো কনস্টিটিউশনাল প্রভিশন তার বাইরে চলে যাবে, আমি যেটা মনে করি। ভোটার লিস্টের যে ডাটা কালেকশন হচ্ছে সেটার উপরে ভিত্তি করে কিন্তু এনআইডিটা তৈরি হচ্ছে, মানে বাই প্রোডাক্ট হিসেবে এনআইডিটা চলে আসতেছে। সো পরবর্তীতে এনআইডি যদি মনে করেন ডাটাতে কোনো ইনফরমেশন চেঞ্জ হয়, এই দায়িত্বটা যার কাছে গেল তাদের মাধ্যমে যদি হয়, তাহলে মূল রেসপন্সিবিলিটি কিন্তু ইলেকশন কমিশনের কাছে আবার চলে আসবে। মানে কোনো ডিসপিউট হলে তখন এটা নিয়ে একটা জটিলতা হবে, তখন বলবে না এটা আমরা দায়িত্ব নেবো কেন, তারা বলবে আমরা নেবো কেন। যার কাছে কাজটা আছে তার সাথে তো আলাপ করবে এবং কেন নিয়ে যাচ্ছে তার একটা ব্যাখ্যা তো তাদেরকে দেবে এবং জনগণও বুঝতে হবে কেন নিচ্ছে। এনআইডির কার্যক্রম সরিয়ে নেওয়া প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে মুখ খুলছেন না সিইসি সহ অন্য কমিশনাররা। তবে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কর্মসূচি দেওয়ার কথা বলছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরও 31 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 12,511 জনে। এ সময় শনাক্তের হার 9.30%। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 1,358 জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,96,343 জনে। গত 24 ঘন্টায় করোনামুক্ত হয়েছেন 1,064 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 7,36,221 জন। গত 24 ঘন্টায় মারা যাওয়া 31 জনের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 10, রাজশাহী ও রংপুরে 2 জন, খুলনায় 6, সিলেটে 1 জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে 18 জন পুরুষ এবং 13 জন নারী। এর মধ্যে 1 জন ছাড়া সবাই হাসপাতালে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়ার হেফাজতে ইসলামের সাম্প্রতিক তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা 500 ছাড়িয়েছে। নতুন করে গ্রেপ্তার করা হয়েছে আরও 3 জনকে। এ নিয়ে তাণ্ডবের মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 506 জনে। পুলিশ জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত 26 থেকে 28 মার্চ ব্রাহ্মণবাড়িয়ার জেলা সদর সহ বিভিন্ন স্থানে ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী সমর্থকরা। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে অন্তত 11 জন নিহত হন। এসব ঘটনায় মোট 55টি মামলা দায়ের করা হয়। ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে নড়াইলে মানববন্ধন করেছে জেলা ইমাম সমিতি। সকালে নড়াইল যশোর সড়কে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ওয়াকিউজ্জামান ও মাওলানা আজিজুর রহমান এ সময় বক্তব্য রাখেন। অবিলম্বে মুসলমানদের উপর ইহুদি হামলা বন্ধের দাবি জানান বক্তারা। শেরপুরের নালিতাবাড়ির পানিহাতা মিশন এলাকায় বন্য হাতির আক্রমণে অপু মারাক নামে এক গারো আদিবাসী নিহত হয়েছে। গত রাতে এ ঘটনা ঘটে। নালিতাবাড়ি থানার ওসি বসির আহমেদ বাদল হত্যার ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, লোকালয়ে নেমে আসা বন্য হাতির দল তাড়াতে গিয়ে অপু মারাক হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। নিহত অপু পানিহাতা গ্রামের সুখেন ঘাগড়ার ছেলে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন হল থেকে পড়ে শাহের আলী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলের পাশে নির্মাণাধীন 6তলা ভবনে কাজ করার সময় পা পিছলে ওই শ্রমিক মাটিতে পড়ে যান। এ সময় অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহের আলীকে মৃত ঘোষণা করেন। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলায় জোয়ারে ভেসে আসা 2টি হরিণ শাবক উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার মনপুরা উপজেলার কালকিনি এলাকার কেওড়া বাগান থেকে হরিণ 2টি উদ্ধার করা হয়। বর্তমানে হরিণ শাবক 2টি সুস্থ রয়েছে। আগামীকাল এগুলো কেওড়া বাগানে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন কালকিনি বিট কর্মকর্তা এস এম আমির হামজা। এদিকে জেলার
চরফ্যাশনের চর নলুয়া গ্রামের শিকারী চক্রের কবল থেকে জবাই করা একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। মানসম্মত ঔষধ উৎপাদন ও বিপণনের প্রত্যয়ে যাত্রা শুরু করল সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান আর্মি ফার্মা। গাজীপুরের জয়দেবপুরে স্থাপিত প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। সেনাপ্রধান আর্মি ফার্মাকে তার স্বপ্নের প্রকল্প হিসেবে উল্লেখ করে বলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য সহ নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই ওষুধ তৈরি করা হবে এই কারখানায়। ইউরোপীয় পরামর্শক প্রতিষ্ঠান অ্যালোমেটিক কনসাল্টিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের তত্ত্বাবধানে 100 বিঘা জমির উপর আর্মি ফার্মা ফ্যাক্টরির নির্মাণ কাজ চলছে। অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই প্রতিষ্ঠানে ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন, সিরাপ ও অ্যান্টিবায়োটিক সহ সব ধরনের ওষুধ তৈরি করা হবে। অধ্যাপক মহসিনুল ইসলাম হাবুলকে আহ্বায়ক ও প্রকৌশলী ইকবাল হোসেন তাপসকে সদস্য সচিব করে গঠিত জাতীয় পার্টির বরিশাল জেলা শাখার 11 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতা বলে ও পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর সুপারিশে এই অনুমোদন দেন। কমিটির 1 নম্বর সদস্য করা হয়েছে জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারকে। প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু ও সংসদ সদস্য নাসরিন জাহান রত্নাকে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেকের দাফন সম্পন্ন হয়েছে। সকাল মানিকগঞ্জের গড়পাড়া হাই স্কুল মাঠ এবং সাটুরিয়ায় হরগজ কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে 2 দফা জানাজা অনুষ্ঠিত হয়। এরপর গড়পাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সংসদ সদস্য বেনজির আহমেদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফৌজিয়া মালেক। তার বয়স হয়েছিল 84 বছর। প্রতিপক্ষের দফায় দফায় হামলায় চরম আতঙ্কে রয়েছেন রাজবাড়ীর পাংশা পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী কোরবান চৌধুরী ও তার স্বজনরা। সকালে পুলিশ ও প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে কোরবান চৌধুরী দাবি করেন, বিজয়ী কাউন্সিলর বাদশাহ মণ্ডল ও তার লোকদের হামলায় এ পর্যন্ত অন্তত 10 জন আহত হয়েছেন। দাবির সাথে সংহতি প্রকাশ করে মুক্তিযোদ্ধা মঞ্চ পাংশা পৌরসভা শাখা। যশোরের শার্শার বাগুড়ি বেলতলা বৃহৎ পাইকারি ফলের বাজারটি 20 বছর ধরে ইজারা বহির্ভূত থাকায় বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। একটি সিন্ডিকেট বিভিন্নভাবে ফল চাষি ও ব্যবসায়ীদের জিম্মি করে হাতিয়ে নিচ্ছে বিপুল অঙ্কের টাকা। স্থানীয়রা জানান, প্রশাসনের সাথে আলোচনা করে ব্যক্তি মালিকানাধীন জমির পাশাপাশি সড়ক ও জনপথ বিভাগের জায়গা ব্যবহার করে বাজারটি পরিচালনা করা হচ্ছে। উপজেলার কায়বা ইউনিয়নে যশোর সাতক্ষীরা সড়কের 2 পাশে গড়ে উঠেছে এই ফলের বাজার। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। সরাসরি কৃষকের কাছ থেকে ঔষধি গাছ ক্রয়ের দাবিতে নাটোরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন চাষিরা। সকালে সদর উপজেলার বড়বাড়িয়া বাজারে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা বলেন, বিভিন্ন কোম্পানির এজেন্টরা সিন্ডিকেট করে 800 টাকা মনের অ্যালোভেরা 150 টাকা মন দরে বিক্রি করতে বাধ্য করছে কৃষকদেরকে। এতে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিক্ষুব্ধ চাষিরা অবিলম্বে সিন্ডিকেট ভেঙে সরাসরি পণ্য বিক্রির সুযোগ দেওয়ার দাবি জানান। দেশের সবচেয়ে বড় ঔষধি পল্লী নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের প্রায় 4500 পরিবার সরাসরি অ্যালোভেরা সহ বিভিন্ন ঔষধি উদ্ভিদ গাছ চাষের সাথে জড়িত। নাটোর থেকে প্রতিদিন ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে 30,000 কেজি অ্যালোভেরা সরবরাহ করা হয়। নওগাঁয় শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব 17 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। জেলা স্টেডিয়ামে টুর্নামেন্ট উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। উদ্বোধনী খেলায় চণ্ডীপুর ইউনিয়ন পরিষদ 2-0 গোলে বক্তারপুর ইউনিয়ন পরিষদকে হারায়। সদর উপজেলা প্রশাসকের আয়োজনে 11টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ মোট 12টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।